হ্যালো গাইস, ওয়েলকাম টু সৌরভ অমনিভার্স ইউটিউব চ্যানেলে। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্সের যাদের নতুন সিলেবাস অর্থাৎ মেজর মাইনরদের সাজেশন ভিডিও বানিয়ে দিচ্ছি। সো আজকে ডিএসসি পেপার থেকে সাজেশন বানিয়ে দিচ্ছি। এরপরে বাকি আইডিসি, এসইসি, এইসি যা যা আছে সেইগুলো সম্বন্ধে আলোচনা করব। তো তোমরা জানো যে ডিএসসি 1 এই পেপারটা তোমাদের কোর পেপার সেমিস্টার 1-এ, এবং এইটাই হচ্ছে মেন পেপার। এখান থেকেই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আছে এবং আরও অনেক পোয়েট্রি সেকশন আছে। সো এই পেপার থেকে সেই কারণে আজকে সাজেশান বলে দিচ্ছি, তোমরা একটু নোট ডাউন করে নিও। ঠিক আছে, আমি মুখে বলে দিচ্ছি, একটু খাতায় নোট ডাউন করে নিও। আর একটা ছোট্ট ঘোষণা, যদি কেউ আমার কাছে পরের সেমিস্টার থেকে অনলাইনে পড়তে চাও তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারো, কেননা ওল্ড সিলেবাসেও যা রেপুটেশন ছিল এই সেমিস্টারেও এবারেও তাই রেপুটেশন আশা করি ধরে রাখবো। এবং ওল্ড সিলেবাসে কীরকম কী আমার সাজেশন কমন আসে বা কীরকম পড়াই সেটা তোমরা তোমাদের সিনিয়র ব্যাচের থেকে জিজ্ঞাসা করে নিলেই, আমার চ্যানেলের নাম বললেই আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, সো একবার চেক আউট করে নিও। আর বাকি যদি কেউ পড়তে চাও তাহলে যোগাযোগ করতে পারো, বা চাইলে ফ্রিতে 2টো ডেমো ক্লাসও করে দেখতে পারো। ঠিক আছে, সো দেখো এই যে পেপারটা আছে, জানো এখান থেকে 15 নাম্বারের কোশ্চেন আসবে। এখানে জাস্ট হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে প্রথম পোয়েট্রি সেকশনটা দিয়েছে, তাও কত দেখো, এলিজাবেথিয়ান থেকে মডার্ন পিরিয়ড, মানে 16th সেঞ্চুরি থেকে 19th সেঞ্চুরি, জাস্ট এইটুকু পিরিয়ড দিয়েছে। এবং এইটুকু পিরিয়ড থেকে জাস্ট পোয়েট্রি সেকশনটুকু দিয়েছে। সো এখান থেকে আমি টোটাল 5টা কোশ্চেন দিয়েছি। এই 5টা কোশ্চেন থেকে তোমরা 2টো কোশ্চেন যেগুলো থাকবে সেটা কিন্তু কমন পেয়ে যাবে, 100/100 কমন থাকবে। এবং কমন আসার পরে এসে এই ভিডিওর তলায় কমেন্ট করে যেও কতটা কি কমন এলো। ঠিক আছে, আচ্ছা দেখো, তো এখান থেকে সর্বপ্রথম সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এলিজাবেথিয়ান সনেটিয়ার্স। কীরকমভাবে কোশ্চেনটা আসতে পারে, ক্রিটিক্যালি এভ্যালুয়েট দ্য কন্ট্রিবিউশন অফ এলিজাবেথিয়ান সনেটিয়ার্স। এখানে যদি এক্স্যাক্টলি মেনশন করে দেয় যে সিডনি স্পেন্সারকে নিয়ে আলোচনা করতে, বা স্পেন্সার শেক্সপিয়ারকে নিয়ে আলোচনা করতে, বা সিডনি শেক্সপিয়ারকে নিয়ে আলোচনা করতে, যেরকম বলবে, যদি 3জনকে দেয় 3জনের নাম নিয়েই আলোচনা করবে। ঠিক আছে, এলিজাবেথিয়ান সনেটিয়ার্সদের সম্বন্ধে কিন্তু তোমাদের আলোচনা করতে হবে। সেকেন্ড যে কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনটা লিখে নাও। 2 নম্বর কোশ্চেন, হু ফর্ম দ্য প্রি র্যাফেলাইট ব্রাদারহুড। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঠিক আছে, হু ফর্ম দ্য প্রি র্যাফেলাইট ব্রাদারহুড, এইটার সাথে অ্যাটাচ কোশ্চেন আসবে, ব্রিফলি ডিসকাস দ্য প্রি র্যাফেলাইট পোয়েট্রি উইথ সুইটেবল রেফারেন্সেস। এখানে প্রি র্যাফেলাইট যারা ব্রাদারহুড তৈরি হয়েছিল, ডিজি রজেটি, সিজি রজেটি, ঠিক আছে, এই নামগুলোও যদি এক্স্যাক্ট মেনশন করে লিখতে বলে তো একই বিষয় কিন্তু প্রি র্যাফেলাইট ব্রাদারহুড। এটাকে আর কীভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, এটাকে ঘুরিয়ে আসতে পারে যে হু ফর্ম দ্য প্রি র্যাফেলাইট ব্রাদারহুড, ব্রিফলি ডিসকাস দ্য চিফ ফিচার্স অফ দেম। অথবা আসতে পারে যে ডেসক্রাইব দ্য প্রি র্যাফেলাইট মুভমেন্ট। প্রি র্যাফেলাইট মুভমেন্ট বললেও কিন্তু সেম অ্যান্সার হবে। ঠিক আছে, সো এটাকে বুঝে শুনে অ্যান্সারটা করবেন। এবার চলে যাচ্ছি 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা নোট ডাউন করো, ক্রিটিক্যালি এভ্যালুয়েট দ্য কন্ট্রিবিউশন অফ মডার্ন পোয়েটস। ঠিক আছে, মডার্ন পোয়েটস সম্বন্ধে যদি এক্স্যাক্ট মেনশন করে দেয় সেটাকে লিখবে, আর যদি মেনশন না করে যে কোনো 2জন অথবা 3জনকে লিখতে পারো। কাদের কাদের লিখতে হবে দেখো, টি.এস. ইলিয়ট সর্বপ্রথম, নেক্সট হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস আর ডিলান থমাস। এই 3জনকে মেনলি করে রাখবে, এই 3জনকে করে রাখলেই অলমোস্ট হয়ে যাবে। অথবা যদি ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য মডার্ন পোয়েটস এরকমভাবে বলে বা মডার্ন পোয়েট্রি বলে, তাহলেও কিন্তু সেম অ্যান্সার হবে। ঠিক আছে, বেসিক্যালি এখানে মডার্ন পোয়েটসদের আর তাদের লেখা, তাদের ক্যারেক্টারিস্টিক্স, তাদের বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করতে হবে। ঠিক আছে, সো এইগুলো তোমাদের লিখতে হবে। পরে 4 নম্বরের কোশ্চেনটা লিখে রাখো, অ্যাসেস দ্য ইম্পর্টেন্স অফ প্রিকার্সার্স অফ রোম্যান্টিসিজম। ঠিক আছে, প্রিকার্সার্স অফ রোম্যান্টিসিজম ইন দ্য ইংলিশ পোয়েট্রি অফ দ্য 18th সেঞ্চুরি উইথ দ্য স্পেশাল রেফারেন্স অফ এনি 2 পোয়েটস। অর্থাৎ যে কোনো 2জন 18th সেঞ্চুরি প্রিকার্সার্স পোয়েটদের নিয়ে আলোচনা করতে হবে, রোম্যান্টিসিজমস যাদেরকে আমরা দেখতে পেতাম 18th সেঞ্চুরিতে। এদের মধ্যে কাদের কাদের করতে হবে, মেনলি কয়েকজন পোয়েটের নাম আমি বলে দিচ্ছি। তোমাদের যদি এক্স্যাক্ট মেনশন করা থাকে তো তাদেরকে নিয়ে আলোচনা করবে, আর যদি মেনশন না করা থাকে যে কোনো 2জন কি 3জনকে নিয়ে আলোচনা করতে পারো। কে কে দেখো, অলিভার গোল্ডস্মিথ, 2 নম্বর হচ্ছে উইলিয়াম ব্লেক, 3 নম্বর উইলিয়াম কলিন্স, 4 নম্বর উইলিয়াম ব্লেক, 5 নম্বর থমাস গ্রে। থমাস গ্রের নাম তো অলরেডি শুনেছ। আচ্ছা, তারপরে রবার্ট বার্ন, উইলিয়াম কাউপার আর জেমস থমসন।
এনাদের মধ্যে যে কোনো 2 জন বা 3 জনকে নিয়ে আলোচনা করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে 4 নম্বরের কোশ্চেন। আর লাস্ট 5 নম্বর কোশ্চেনটা লিখে রাখো, রাইট দ্য ইম্পর্টেন্স অফ রোম্যান্টিক পোয়েটস। ঠিক আছে? রোম্যান্টিক পোয়েটসদের মধ্যে কাদের আলোচনা করবে? কিড, শেলি, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, বায়রন, এই 5 জন বেসিক্যালি রোম্যান্টিক পোয়েট ছিলেন। সো এদের মধ্যে যদি মানে মেনশন করে দেওয়া থাকে যে কিডসকে নিয়ে, শেলিকে নিয়ে বা ওয়ার্ডসওয়ার্থকে নিয়ে আলোচনা করো, তো তাদের লিখবে। আর যদি মেনশন না করা থাকে তো তখন কিড, শেলি, ওয়ার্ডসওয়ার্থ এই 3 জনকে সবার আগে অ্যাড্রেস করবে। ঠিক আছে? ওয়ার্ডসওয়ার্থকে সবার আগে করবে, কেননা উনি পায়োনিয়ার পোয়েট, রোম্যান্টিসিজমের পায়োনিয়ার। সো এখান থেকে ওইভাবেও চাইলে দিতে পারে। এছাড়া যদি কেউ করতে চাও, এই 5টা করলে কমন পেয়ে যাবে। এছাড়া যদি কেউ এক্সট্রা করে রাখতে চাও তাহলে কিন্তু তোমাদের মেটাফিজিক্যাল যে পোয়েটরা ছিলেন সেই মেটাফিজিক্যাল পোয়েটদের নিয়ে আলোচনা করতে পারো। যেরকম মেটাফিজিক্যাল পোয়েটদের মধ্যে অলরেডি তোমরা জন ডানকে পড়ছো, এখানে তোমাদের টেক্সটে আছে। এছাড়া অ্যান্ড্রু মার্ভেলকে পড়ে রাখতে পারো। ঠিক আছে? এইগুলো পড়ে রাখলে পেয়ে যাবে। চলো এবারে পোয়েট্রি সেকশন তো আমাদের চলে গেল, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার হয়ে গেল। পরে আমাদের যে পোয়েট্রি সেকশন যেটা আছে, এই কবিতাগুলো থেকে আলোচনা করি। সর্বপ্রথম দেখো, উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 73 দেওয়া আছে তোমাদের। সনেট নাম্বার 73 থেকে কি করতে হবে তোমাদের বলে রাখি, যে কবিতা থেকে না অলমোস্ট ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করা থাকলে সব কভার করা যায়। সো যাদের চাপ হয়ে যাচ্ছে, যারা করতে একদম পারছো না, তারা এক্স্যাক্ট পুরো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটাকে মুখস্থ করে রাখো। ওটা করলেই তুমি অলমোস্ট সমস্ত কিছু লিখতে পারবে। সো 1 নম্বর কোশ্চেন সেই কারণে আমি দিচ্ছি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। এটা মাস্টার নোটসের মতো, এটা জেস্টের মতো কাজ করবে। 2 নম্বর করতে পারো টাইটেল। 2 নম্বরের এই টাইটেলের কোশ্চেনটাকে অর্ক হিসেবে থিম অথবা লাভ সনেট রূপে লিখে রাখতে পারো। ঠিক আছে? যাদের চাপ হয়ে যাচ্ছে একটা করবে, যারা মানে করতে পারবে তারা চাইলে দুটো করতে পারো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল সনেট নাম্বার 73 থেকে। পরে আমাদের দেখো, পরে আছে জন ডানের দ্য সানরাইজিং পোয়েম। সানরাইজিং পোয়েম থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কনসিডার দ্য সানরাইজিং অ্যাজ আ মেটাফিজিক্যাল পোয়েম। কেননা মেটাফিজিক্যাল পোয়েম রূপে এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটাকে মেটাফিজিক্যাল কনসিড বলেও দিতে পারে অথবা মেটাফিজিক্যাল লাভ পোয়েম রূপেও দিতে পারে। ঠিক আছে? অ্যান্সার কিন্তু সেম হবে। আর এটাকে অর্ক হিসেবে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন রূপে লিখে রাখো, তাহলেই কিন্তু হবে। ঠিক আছে? চলো এবারে তারপরে যে কোশ্চেনটা আছে, মানে পোয়েমটা আছে, পরের পোয়েম হচ্ছে জন কিটসের আছে টু অটাম কবিতা। টু অটাম কবিতা থেকে 1 নম্বর কোশ্চেন লিখে রাখো, ইন ওড টু অটাম কিডস পোয়েটিক পাওয়ার ইজ অ্যাজ ম্যাচিউরেস্ট। ঠিক আছে? অ্যাড ম্যাচিউরেস্ট। তো এখানে কি লিখছো? ইন ওড টু অটাম কিডস পোয়েটিক পাওয়ার ইজ অ্যাড ম্যাচিউরেস্ট। এটাকে হাইপেন দিয়ে লিখে রাখবে, ডু ইউ এগ্রি, সাবস্ট্যান্সিয়েট ইউর অ্যান্সার, এইভাবে কিন্তু দিতে পারে। এটাকে বেসিক্যালি অর্ক হিসেবে কী দিতে পারে? ইমেজারিটাকেই মানে কিডসের ম্যাচিউরেস্ট পোয়েম রূপে বলা হয়ে থাকে এই ওড টু অটাম কবিতা। কেননা এখানে কোনো অ্যাগনি নেই, পার্সোনাল অ্যাটাচমেন্ট নেই, পুরোপুরি তিনি ফ্রিলি কবিতাটা লিখেছিলেন। সেই কারণে টু অটাম কবিতাটাকে সবথেকে ম্যাচিউরেস্ট পোয়েম বলে। তো এটাকে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে অথবা অর্ক হিসেবে ইমেজারি স্বরূপ দিতে পারে। আচ্ছা, আর 2 নম্বর কোশ্চেন লিখে রাখো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, যে রাইট দ্য ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ টু অটাম পোয়েম। ঠিক আছে? বা বাই কিডস এরকমভাবেও দিতে পারে। আচ্ছা, তাহলে এটা আমাদের হয়ে গেল। তারপরে আমরা চলে যাচ্ছি ডব্লিউ.বি. ইয়েটসের সেকেন্ড কামিং পোয়েমটা। সেকেন্ড কামিং খুব সুন্দর কবিতা। আচ্ছা, সেকেন্ড কামিং কবিতা থেকে 1 নম্বর লিখে রাখো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনকে অর্ক হিসেবে লিখে রাখো মডার্ন পোয়েম অথবা অর্ক হিসেবে লিখে রাখো ইমেজারি এবং থিম। সো এখানে মেনলি গুরুত্বপূর্ণ হচ্ছে ইমেজারিটাই ডিরেক্টলি আসে, তবুও অর্ক হিসেবে যা যা আসতে পারে সেগুলো আমি বলে দিলাম। কবিতার লাইন তুলেও যদি কোশ্চেন দেয়, সো মেনলি কিন্তু ওই মডার্ন পোয়েম বা ইমেজারি বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনকেই কিন্তু বর্ণনা করতে বলেছে। সেই কারণে একটা নোট করে রাখলেই কিন্তু অলমোস্ট কভার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবারে চলে যাচ্ছি আমাদের লাস্টের যে কবিতা আছে টেড হিউজের লেখা ক্রোজ ফল। আচ্ছা, টেড হিউজের সাথে সিলভিয়া প্ল্যাথের কি রিলেশনশিপ সেটা কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে? আর ভিডিওটাকে একটা লাইক করে দেবে।
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। কোনো রকম ডাউট থাকলে কমেন্ট বক্সে জানাবে। এবারে দেখো টেড হিউজের ক্রোজ ফল থেকে যে কোশ্চেনটা গুরুত্বপূর্ণ 1 নম্বর হচ্ছে যে রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল ক্রোজ ফল। 1 নম্বর কোশ্চেন টাইটেল, ঠিক আছে? এই টাইটেলটাকে হিসেবে আসতে পারে সিম্বলিজম, কেন এটা খুব গুরুত্বপূর্ণ। ক্রোজ ফল কবিতার টাইটেলটাই সিম্বলিক। এটাকে হিসেবে দিতে পারে হিউম্যান কন্ডিশন, যে ডেসক্রাইব দ্য হিউম্যান কন্ডিশনস অ্যাজ মেনশনড ইন ক্রোজ ফল। তো এখানে হিউম্যান কন্ডিশনকে বর্ণনা করেছে। আর 2 নম্বর হিসেবে লিখে রাখো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। এই দুটো করলে কিন্তু হয়ে যাবে। সো এটাই হচ্ছে তোমাদের ডিএসসি পেপার। এই পেপারের নোটস যদি কেউ কালেক্ট করতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর যদি কেউ অনলাইনে পরের সেমিস্টার থেকে পড়তে চাও তাহলেও কিন্তু যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।